সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 13 এপ্রিল সোমবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমে বিধানসভা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জিজ্ঞাসাবাদ, 2 ঘন্টা পর থানা থেকে ছাড়পত্র। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচর আগরতলা ডেমো ট্রেন নির্ধারিত সময়ে চলাচলে না করায় দুর্ভোগে ট্রেন যাত্রীরা। সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় ক্ষোভ প্রকাশ যাত্রীদের। গতকাল প্রবল ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড কালাইনের বহু পরিবার। ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত বহু মানুষের বসতঘর। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনায় শিলচরে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী। অসমের বিধানসভা নির্বাচনে ভোটদানের হারে এগিয়ে মহিলারা, তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন। আগামী 16 এপ্রিল থেকে শুরু হবে 3 দিনের সংসদের বিশেষ অধিবেশন। ডিজেলের উপর শুল্ক প্রতি লিটারে 21 টাকা 50 পয়সা থেকে 55 টাকা 50 পয়সায় বৃদ্ধি। এবং গতকাল শিলচরের বহু এলাকায় ঝড় বৃষ্টির তাণ্ডব, ক্ষতিগ্রস্ত বহু পরিবার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখা থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমে বিধানসভা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জিজ্ঞাসাবাদ, 2 ঘন্টার পরে থানা থেকে ছাড়পত্র। প্রায় 2 ঘন্টার জিজ্ঞাসাবাদের পরে গৌহাটির পানবাজার থানা থেকে ছেড়ে দেওয়া হলো মধ্য গৌহাটি সমষ্টির অসম জাতীয় পরিষদের প্রার্থী নাম কুঙ্কি চৌধুরীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে। গৌহাটির পানবাজার থানার পুলিশ তাকে সমন জারি করেছিল। নির্দেশ অনুযায়ী গতকাল রবিবার সকাল 11টায় থানায় হাজির হন তিনি। থানা থেকে বেরিয়ে কুঙ্কি চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, আমাকে ডাকার জন্য পুলিশের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আমার বক্তব্য রেখেছি। সিস্টেমের উপর আমার আস্থা রয়েছে। তারা সঠিকভাবে তদন্ত করবে বলেই আশা করেছি। আমার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যা। অন্যদিকে আমি অপরাধ শাখায় যে মামলা দায়ের করেছি তা নিয়ে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কেন এত দেরি হচ্ছে জানি না। এদিকে কুঙ্কি চৌধুরীর থানায় উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই তার সমর্থক ও নাগরিক সমাজের একাংশ থানার বাইরে ভিড় জমায়। গৌহাটি হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শান্তনু বরঠাকুর উপস্থিত থেকে বলেন, এটি কোনো গুরুতর অভিযোগ নয়। প্রার্থীকে হয়রানির উদ্দেশ্যেই এই এজাহার দায়ের করা হয়েছে। এমন কোনো মামলা নয় যার জন্য বারবার থানায় ডাকা বা রাত 12টায় হাজির হতে বলা প্রয়োজন। নির্বাচনী প্রচারের প্রভাবে ভীত হয়ে মুখ্যমন্ত্রী ব্যক্তিগত আক্রোশবশত এই পদক্ষেপ নিয়েছেন। উল্লেখ্য, গত 9 এপ্রিল ভোট গ্রহণের পর কুঙ্কি চৌধুরীর সোশ্যাল মিডিয়া সেলের 3 সদস্যকে গৌহাটির পানবাজার থানার পুলিশের নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে 74/26 নম্বর মামলায় গ্রেফতার করেছিল। পরদিন তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। একই মামলায় এবার প্রার্থী কুঙ্কি চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। ভোটের দিন গৌহাটির পানবাজারের একটি ভোট কেন্দ্রে প্রথমে নিরাপত্তারক্ষীরা তাকে প্রবেশ করতে বাধা দেয়। এরপর এ নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে তাকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলা রুজু করা হয়েছে। অপরদিকে করিমগঞ্জ আগরতলা ডেমো ট্রেন নির্ধারিত সময়ে চলাচলে না করায় দুর্ভোগে ট্রেন যাত্রীরা। সময় মতো গন্তব্যে ট্রেন না পৌঁছায় ক্ষোভ প্রকাশ। উত্তর পূর্ব সীমান্ত রেলের পরিষেবায় ফের বড় ধাক্কা। দীর্ঘদিনের জনবল সংকটের অভিযোগ এবার সরাসরি প্রভাব ফেলল রেল চলাচলে। এরই জেরে করিমগঞ্জ আগরতলাগামী 7, 5, 6, 8, 0 নম্বরের ডেমো ট্রেনটি নির্ধারিত সময়ের থেকে প্রায় 41 মিনিট দেরিতে করিমগঞ্জ স্টেশন থেকে ছেড়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েন ট্রেন যাত্রীরা। সূত্রের খবরে ট্রেনটি দুপুরে 2:25 ছাড়ার কথা থাকলেও ট্রেনটি ছেড়ে যায় বিকেল 3:06। এই বিলম্বের কারণে কর্মজীবী মানুষ, ছাত্রছাত্রী ও জরুরি কাজে যাতায়াতকারী যাত্রীরা সমস্যায় পড়েন। অনেকেই সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন। পাতারকান্দির বাসিন্দা এক যাত্রী সঞ্জয় ভট্টাচার্য ক্ষোভ প্রকাশ করে বলেন, আজকের যুগে মানুষ যখন মহাকাশে পৌঁছে যাচ্ছে তখন ওই চালকের অভাবে ট্রেন দেরিতে ছাড়বে, এটা কখনো মেনে নেওয়া যায় না।
আমরা সময় মতো স্টেশনে আসি কিন্তু পরিষেবা অনিশ্চিত। তিনি জানান, করিমগঞ্জ থেকে পাতারকান্দি যাওয়ার জন্য টিকিট কেটে দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে অপেক্ষা করেছিলেন। ট্রেন ছাড়ার সঠিক সময় সম্পর্কে কোনো ঘোষণা না থাকায় তিনি রেলের এক কর্মীর সঙ্গে যোগাযোগ করেন। তখন ওই জানতে পারেন সংশ্লিষ্ট চালক বদরপুর থেকে এসে পৌঁছানোর পর ট্রেনটি ছাড়বে। শেষমেশ বাধ্য হয়ে টিকিট থাকা সত্ত্বেও সড়ক পথে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন তিনি। নিয়মিত যাত্রীদের অভিযোগ, উত্তর পূর্ব সীমান্ত রেলে দীর্ঘদিন ধরেই চালক সহ বিভিন্ন পদে কর্মীর ঘাটতি রয়েছে, যার ফলে প্রায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। যদিও এ বিষয়ে রেলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি মেলেনি, তবে আভ্যন্তরীণ সূত্রে জানা গেছে হঠাৎ চালক সংকট দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে ট্রেন চালানো সম্ভব হয়নি। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি না হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে খবর। অপরদিকে প্রবল ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড কালাইনের বহু পরিবার। ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত বহু মানুষের বসতঘর। শিলচর কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকার অন্তর্গত কালাইন অঞ্চলে গতকাল রবিবারে দুপুর প্রায় 1টার সময় আকস্মিক চৈত্রের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড় তুফানের তাণ্ডবে অল্প সময়ের মধ্যে লন্ডভন্ড হয়ে পড়ে এলাকার একাধিক গ্রাম। প্রবল দামকা হাওয়া ও ঝড়ের তীব্রতায় বহু মানুষের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড় তুফানে বিশেষ করে বহু বড় বড় গাছ উপড়ে পড়ে একাধিক বাড়ির উপরে ভেঙে পড়ায় বহু ঘরবাড়ির মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের সময় অনেকেই ঘরের ভেতরে অবস্থান করেছিলেন, ফলে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে বলে খবরে জানা গেছে। ঝড়ের পর এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং যোগাযোগ ব্যবস্থাও আংশিকভাবে ব্যাহত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সহায়তার দাবি জানিয়েছে। অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি আলোচনায় বরাক উপত্যকার শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর। গুরুচরণ বিশ্ববিদ্যালয় শিলচরের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 3 শিক্ষার্থী সমগ্র দেশের প্রায় 12 লক্ষ অংশগ্রহণকারীর মধ্যে থেকে নির্বাচিত হয়ে এক বিরল সম্মান অর্জন করেছে। তারা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি আলোচনায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত মাই ভারতে বাজেট কোয়েস্ট কর্মসূচির আওতায় এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। নির্বাচিত পড়ুয়ারা হলেন বিশ্ববিদ্যালয়ের ইলেকটোরাল লিটারেসি ক্লাব ইএলসি ক্যাম্পাস অ্যাম্বাসেডর দেবপ্রম রায় 4র্থ সেমিস্টারের, এক্সিকিউটিভ সদস্য লুবাব আহমদ খান 4র্থ সেমিস্টারের এবং কল্যাণ দাস 2য় সেমিস্টারের শিক্ষার্থী। এই কর্মসূচির অংশ হিসাবে 12 ও 13 এপ্রিল শিলংয়ে আয়োজিত আলোচনায় তারা অংশ নেবেন এই 3 পড়ুয়া, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নির্বাচিত যুব প্রতিনিধিদের সঙ্গে মিলিত হয়ে বাজেট, নীতি নির্ধারণ এবং জাতীয় উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে মত বিনিময় করবেন। বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় বলেন, এই সাফল্য শুধু শিক্ষার্থীদের নয়, সমগ্র গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তাদের এই অর্জন অন্য শিক্ষার্থীদের জাতীয় স্তরের কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করবে। অপরদিকে অসমের বিধানসভা নির্বাচনে ভোটদানের হারে এগিয়ে মহিলারা। তথ্য প্রকাশের নির্বাচন কমিশনের। অসম, কেরল ও পুদুচেরির বিধানসভা নির্বাচনে বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। সব জায়গাতেই নজর কেড়েছে ভোটের হার। শুক্রবার ভোটদানের লিঙ্গভিত্তিক তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন, যেখানে দেখা গিয়েছে ভোটদানের হারে পুরুষদের পেছনে ফেলে দিয়েছে মহিলারা। পুদুচেরিতে প্রায় 90% ভোট পড়েছিল। অসম ও কেরালাতে ভোটদানের হার 80%-এর বেশি। মোটে ভোট শতাংশের মতো নারীদের অংশগ্রহণে কেরল, অসম থেকে এগিয়ে রয়েছে পুদুচেরি। এখানে মোট মহিলাদের ভোটারের 91.40% ভোট দিয়েছেন। পুরুষদের ভোটের হার 88.13%। অর্থাৎ এই কেন্দ্রশাসিত অঞ্চলে নারী ও পুরুষের ভোটদানের ফারাক প্রায় 3%। অসমে মহিলা ভোটের হার 86.50% এবং পুরুষের হার 85.33%। তবে এই প্রবণতা একেবারেই নতুন নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 2011 ও 2016 সালে মহিলাদের ভোটের হার ছিল বেশি। অপরদিকে আগামী 16 এপ্রিল থেকে শুরু হবে 3 দিনের সংসদের বিশেষ অধিবেশন। আগামী 16 এপ্রিল থেকে 3 দিনব্যাপী সংসদের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে সংসদে মহিলাদের জন্য আসন সংরক্ষণের সংশোধনী বিল সম্পর্কে আলোচনা করা হবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্পর্কে বলেন, মহিলাদের আসন সংরক্ষণ আইন কার্যকরী করার সময় এসেছে এবং 2029 সালের নির্বাচনে মহিলাদের জন্য আসন সংরক্ষিত থাকবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর এই সম্পর্কে লোকসভা ও রাজ্যসভার সদস্যদের প্রেরণ করা এক পত্রে সংশোধনী বিলটি গৃহীত করার জন্য সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান। নারী শক্তি বন্ধন অধিনিয়মে শীর্ষক এই আইন সমগ্র দেশে কার্যকর হওয়া প্রয়োজন বলে প্রধানমন্ত্রী মত প্রকাশ করেন। উল্লেখ্য, এই আইনটি রূপায়ণের পর লোকসভার সদস্য সংখ্যা 816 জনে বৃদ্ধি হওয়ার পর মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা 273-এ বৃদ্ধি পাবে বলে জানা গেছে। 2023 সালের সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভা ও রাজ্য বিধানসভা সমূহে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণের কথা বলা হয়েছিল। এবং আজকের শেষ খবরটি, ডিজেলের উপরে শুল্ক প্রতি লিটারে 21 টাকা 50 পয়সা থেকে বাড়িয়ে 55 টাকা 50 পয়সা করা হয়েছে। সরকারের ডিজেলের উপর আরোপিত রপ্তানি শুল্ক প্রতি লিটারে 21 টাকা 50 পয়সা থেকে 55 টাকা 50 পয়সায় বৃদ্ধি করেছে। অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানের জ্বালানির উপর আরোপিত রপ্তানি শুল্ক প্রতি লিটারে 29 টাকা 50 পয়সা থেকে 42 টাকা বৃদ্ধি করা হয়েছে। অবশ্য পেট্রোলের উপর কোনো ধরনের রপ্তানি শুল্ক আরোপ না করার সিদ্ধান্ত বহাল থাকবে বলে মন্ত্রক জানিয়েছে।